এবার একটু কুলতলি ময়রাছকের দিকে নজর রাখা যাক, যেখানে স্বাধীনতার পর প্রথম কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে এবং ওই এলাকায় 135টি পরিবারের বাস। কিন্তু এতটা লেট হয়ে গেল, মানে কথায় বলে বেটার লেট দ্যান নেভার, কিন্তু এতটা লেট তো ঠিক কোন জায়গায় সমস্যা হয়েছিল? 135টা পরিবার কেন এতদিন পাকা রাস্তা পাননি জানাবেন আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, দেরিতে হচ্ছে ঠিকই, কিন্তু এতটাও দেরি? একদমই, দেখো, যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন গণেশচন্দ্র মণ্ডল, তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিনের এই দ্বীপ এলাকার মানুষজন তাদের বেশ কয়েকটি ন্যূনতম চাহিদা, যেমন পানীয় জল, ইলেকট্রিক এবং রাস্তা, ইতিমধ্যেই তুমি জানবে সব শেষে 2014 পর যে ইলেকশন, সেই ইলেকশনের পরে এই যে কুলতলি বিধানসভা সেটা তৃণমূলের দখলে যায়। বাম জমানা থেকে এই যে কুলতলির বিভিন্ন দ্বীপ এলাকা রয়েছে সেখানে কোনো উন্নয়ন হয়নি। স্বাভাবিকভাবেই এই 135টি পরিবারের দাবি অনুযায়ী তাদের ইলেকট্রিক এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পথশ্রী প্রকল্পে এইবারে তাদের এই টাকার বরাদ হয়েছে 1,34,00,000 টাকা তারা বরাদ পেয়েছেন এবং তারপরেই এই রাস্তা শুরু হয়েছে। এই রাস্তা প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তা যেটা দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল যে তারা এই রাস্তার জন্য তাদের দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়েছেন। জমির যে আল রয়েছে, তুমি 2024 সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত জমির যে আল, সেই আল বেয়ে তারা আসতো এবং ছোট ছোট শিশুরা তারা স্কুলে যেতে পারতেন না প্রায় 3 মাস, কারণ প্রায় এলাকায় জলমগ্ন থাকতো। অবশেষে রাস্তা তৈরিতে দেরিতে হলেও তারা কিন্তু খুশি। তারা জানাচ্ছেন তাদের স্বাধীনতার পর এই যে রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তাতে তারা নতুন করে বাঁচার জন্য তারা প্রাণ ফিরে পাচ্ছেন এই রাস্তায়। কারণ বয়স্ক মানুষ যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে গৃহবন্দী হয়ে থাকতেন, বিশেষ করে বর্ষার সময় তারা বেরোতেই পারতেন না। শুধুমাত্র যারা যারা হাঁটতে চলতে সক্ষম তারাই যাতায়াত করতেন এবং স্কুলে যেতে পারতেন না ছোট ছোট শিশুরা। তারাও খুব খুশি যে রাস্তা হচ্ছে, তারা এবারে প্রতিদিনই স্কুলে যেতে পারবেন এবং এলাকার মানুষজন তারাও এগিয়ে এসছেন এই রাস্তা তৈরিতে, তারা সাহায্য করছেন। তুমি ভাবতেই পারছো যে স্বাধীনতার পর প্রথম রাস্তা এলাকায়, সেখানে কংক্রিটের রাস্তা, তাদেরকে আর কাদামাটি মারিয়ে বেরোতে হবে না। স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন, খুশি এলাকা যারা বয়স্ক রয়েছে, যারা কচিকাঁচা রয়েছে, যারা প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করেন, সেই সব শিশুরাও এই বর্ষার আগে শীতের শেষ এবং একদম 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 ধন্যবাদ অর্পণ। বহুদিন পর, এখন অনেকদিন থেকে কেউ রাস্তা ফাস্তা করে না, এই সর্বপ্রথম রাস্তা হচ্ছে। এটা একটা ছোট দ্বীপ, এই দ্বীপের মাঝখানে আমরা অন্তত না হলে 400 পরিবার বাস করি, কিন্তু আমাদের কোনো রাস্তা বলার কোনো যোগাযোগ নেই বা ছিল না। এই মানে এখন এই বিধায়ক এসে আমাদের এই রাস্তাটা করে দিচ্ছে, তাতে আমাদের অনেক কিছু উপকার হয় বলে মনে হয়। 50-60 বছর পরে এই রাস্তা মনে হয়েছে। আমি তো 25-30 বছর, আমার বয়সে 25-30 বছর হয়ে আছে। তার আগে আমার বাবা এখানে টিচারি করেছিল। এই রাস্তা 50-60 বছর পরে হয়েছে। ছেলেপুলে এই রাস্তাটা দেওয়া হয়ে প্রচুর উপকার, যা উপকার হয়েছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। ভারতবর্ষ স্বাধীনতার পর সরকার অনেক এসছে, কংগ্রেস এসছে, বামপন্থীরা এসছে, কিন্তু কোনোদিন ময়রাচকের জন্য, ময়রাচকের বাসীরাও বলবে যে তাদের জন্য কিন্তু কেউ ভাবেনি। বরং আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একমাত্র যেখানে এই আইল্যান্ডটা আজকের আমাদের সাথে সংযোগ করে দিয়েছে। খড়গপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ড, যেখানে প্রাক্তন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সেখানেই পুকুর ভরাটের অভিযোগ উঠছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ওয়ার্ডেই যদি এরকমভাবে পুকুর ভরাট হয়, তাহলে বাকি এলাকায় তো যে কোনো যা খুশি হতে পারে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই পুকুর ভরাটের অভিযোগ আসছে। কিন্তু যদি প্রাক্তন চেয়ারম্যানের ওয়ার্ডেই হয়, তাতে কি ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ওঠে, পুরসভার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ওঠে। আমাদের প্রতিনিধি শঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। শঙ্কর, এটা কিভাবে সম্ভব?
দেখো শর্মিষ্ঠা, এইটাই হচ্ছে যে স্থানীয়রা যে অভিযোগটা করেছেন যে প্রাক্তন পুরসভার চেয়ারম্যান এবং খড়গপুর এই যে টাউন তৃণমূল কংগ্রেস তার দাপুটে নেতা এবং তার স্ত্রী ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, আর সেই ওয়ার্ডে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠছে। এই স্থানীয়রা যেটা অভিযোগ করেছেন যে 13 ডেসিমিল এই পুকুর রয়েছিল, আর সেই পুকুরটা বুঝিয়ে বলা যায় যে 5 থেকে 6 ডেসিমিলে এসে দাঁড়িয়েছে, যা নিয়ে তারা গুরুতর অভিযোগ জানিয়েছেন খড়গপুর পুরসভাকে, স্থানীয় কাউন্সিলরকে। কিন্তু দেখা গেছে যে 8 দিন কেটে গেছে, তার কিন্তু হোশ ফিরেনি পুরসভা, না কোনো প্রতিনিধিকে পাঠিয়েছে, না সেইখানে কাজ বন্ধ করেছে। শেষমেশ স্থানীয়রা তারা পুলিশকে অভিযোগ জানিয়েছে। শঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয়দের অভিযোগটা একটুখানি শোনা যাক, তারা কি বলছেন। ভরাট করলে অলরেডি পাশে কিছু জমিতে 3 তলা বিল্ডিং বানিয়েছে, তারপর ভরাট করছে, বারণ করে শোনেনি। সুনীল পরামানিকের জমির ভেতরে 1.5 ডিসমিল ঢুকে আছে। আমি চাইছি পুকুরই থাকুক। একমাত্র পুলিশ এসেছিলেন, পুলিশ ইনকোয়ারি করে গেছেন, কয়েকদিন বন্ধ ছিল, বর্তমান আবার কাজ করছেন। সুনীল পরামানিক নতুন কিনেছেন, উনি জায়গা পুকুর ভরাট করছেন। আমরা পৌরসভাকে জানিয়েছি, মৎস্য দপ্তরে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, পুলিশে জানিয়েছি, চেয়ারম্যানকে দাঁড়িয়ে কাউন্সিলরকেও জানিয়েছি, কোনো সুরা হয়নি। শঙ্কর, প্রশ্ন হলো এই পুকুরটা কার, আর যার পুকুর সেই কি ভরাট করছেন? একেবারে তার যে মালিক রয়েছে সেই পুকুরটি ভরাট করছেন, এবং তিনি যে অজুহাত দেখাচ্ছেন যে তিনি নাকি পুকুর পাড় নাকি আটকানোর জন্য এই ঘেরা করছেন, কিন্তু স্থানীয়রা যে অভিযোগটা করছেন মারাত্মকভাবে যে পুকুর পাড় নয়, পুকুরটাকে রীতিমতন বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে, এবং এই পুকুর ভরাট হলে সেইখানে হয়তো ফ্ল্যাট হতে পারে আগামী দিনে, সেই জন্য চক্রান্ত করে এই পুকুর ভরাট হয়েছে। তার কারণ হচ্ছে স্থানীয়রা যে অভিযোগটা করেছেন যে উনার যে বাড়ি তৈরি হয়েছে সেই বাড়িটাও কিন্তু এই পুকুরের মধ্যেই ঢুকে গেছে বেশ কয়েকটি অংশ, তা কিন্তু তাদের জানা ছিল না আগে। যখন এই জমির কাগজ তারা বের করেছেন তখন তারা জানতে পারেন যে 13 ডেসিমিলের পুকুর, রীতিমতন বলা যায় যে 50% খেয়ে নিয়েছে এই জমির হাঙররা বলা যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই পুকুরের মালিক তিনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক। না, সেরকম আমার কাছে কোনো অভিযোগ নেই। তাহলে আপনি কাজ বন্ধ করে দিলেন কেন? কাজ তো বন্ধ করেনি, কাজ তো হচ্ছে। মাটির কাজ তো শেষ হয়ে গেছে, মাটি ফেলার আর দরকার নেই। যে পুকুরে যাতে বাইরের জলটা না ঢুকে তার জন্য পাড়টাকে উঁচু করে। আমার যতটা আছে অংশ ততটা বাউন্ডারি দিয়ে থাকবে। আমি তো পুকুরের ধারে করছি না, আমি তো রাস্তার ধারটা করছি। বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু পুরসভার পক্ষ থেকে কি বক্তব্য রাখাচ্ছে, কিভাবে এভাবে পুকুর ভরাটের কাজ চলছে একবার শুনুন। পুকুর ভরাট হচ্ছে এই অভিযোগটা ওরা জানিয়েছে, আমি সেটা তদন্ত করবার জন্য লোক পাঠাচ্ছি। সে পাঠানোর পরে যদি ভরাট হয়ে থাকে তার ব্যবস্থা নেব। আমি আইনে পুকুর ভরাট নিয়ম নেই। এবার কুলপির গাজীপুরের একটি স্কুলের ছবি আপনাদেরকে দেখাবো, যে স্কুলে ক্লাসরুমে ডেকোরেটরসের জিনিসপত্র রাখা হয়েছে, এবং ক্লাসরুমে ডেকোরেটরসের জিনিসপত্র রেখে রীতিমতো ব্যবসা চলছে। এমনকি এই ক্লাসরুমের চাবিও সেই ব্যবসায়ীর কাছে রয়েছে। এটা কিভাবে সম্ভব? তাহলে ক্লাস কোথায় হয়? ব্যবসায়ীর কাছে চাবি এলোই বা কিভাবে স্কুলের, তা জানাবেন আমাদের প্রতিনিধি আনিস সঙ্গে রয়েছেন। আনিস, একেবারে দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির গাজীপুরের যে কেদারনাথ বিদ্যাপীঠ স্কুল রয়েছে সেখানে দীর্ঘ কয়েক বছর যাবৎ এলাকারই এক স্থানীয় ব্যবসায়ী, ডেকোরেটার্স ব্যবসায়ী, তিনি স্কুলের যে ঘর রয়েছে সেখানেই তার ডেকোরেটার্সের সামগ্রী রেখে ব্যবসা করছেন, এবং জানিয়ে কিন্তু স্কুলের কর্তৃপক্ষ সমস্যায় পড়েছেন। এবং এ নিয়ে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে যে এলাকার ওই স্কুল দখল করেই ওই ব্যবসায়ী ব্যবসা করছেন, এবং একাধিকবার এই সমস্যার অভিযোগ করেও কোনো সমস্যার সমাধান হয়নি। তবে এ বিষয়ে আমরা স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে তাকে যখন জিজ্ঞাসা করি, তিনি জানিয়েছেন যে তিনি সবেমাত্র 1.5 বছর এই স্কুলের দায়িত্বে এসেছেন, কিন্তু তার আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন তার সময় থেকেই কিন্তু এই স্কুল ঘর দখল করেই যে ডেকোরেটরসের সামগ্রী রেখে ব্যবসা করছেন এলাকার স্থানীয় ব্যবসায়ী হাবিব মোল্লা। এবং এই ঘটনায় আমরা ওই ব্যবসায়ীর সঙ্গে যখন কথা বলি, তিনি জানিয়েছেন যে ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন তার সাথে কথা বলেই তিনি নাকি ওখানেই ডেকোরেটরসের সামগ্রী রেখেছেন। এবং যখন এই বিষয়টা কতদিন ধরে চলছে?
দেখো, স্থানীয় এবং ভাবে যেটা জানা গেছে এবং স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 10 থেকে 15 বছর ধরেই ওই স্কুল ঘর দখল করে এভাবেই ব্যবসা চালাচ্ছেন এবং বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সাথে একটি মিটিং হয়েছে এবং ওই ব্যবসায়ীকে তার যে মালপত্র সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু ওই ব্যবসায়ী জানিয়েছেন যে খুব শীঘ্রই তার মালপত্র সরিয়ে নেওয়া হবে। তবে এখানে তোমাকে জানিয়ে রাখবো যে ওই ব্যবসায়ী দাবি করেছেন যে স্কুলের যে কোনো অনুষ্ঠানে তার এই যে ডেকোরেটরসের সামগ্রী তিনি বিনা পয়সায় দিতেন, ফলেই তাকে এই স্কুল ঘরে সামগ্রী রাখার জন্য তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ডেকোরেটরসের জিনিসপত্র বিনা পয়সায় দিতেন বলে 10 থেকে 15 বছর একটি ঘর দখল করে রীতিমতো ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। ধন্যবাদ আনিস। ওই পারের লোকেরা ওই হাটে থাকে, চেয়ার ওই পারে আছে, ওই পারে একটা ঘর আছে, তাতে ওই চেয়ার ফিয়ার রাখে আর এখানে বাস রাখে। এটা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক ওনার আমল থেকেই হয়ে আসছে। আমরা কয়েকবার বলেছি, উনি ভারবালি আমাদের কথা দিয়েছিলেন যে আমি সরিয়ে নিয়ে যাব, আস্তে আস্তে একটু সময় দিই। গত বৃহস্পতিবার সম্ভবত আমাদের একটা এমসি মিটিং হয়েছে, সেখানেও মেম্বাররাও ডেকেছিল, যে রেখেছে উনি কথা দিয়েছেন যে আমাকে একটু সময় দিন, আমি আস্তে আস্তে রাখার জায়গাটা করে আমি সরিয়ে দিই। স্কুলের টোটাল যে কাজগুলো করতে হয় সেগুলো তো ফ্রিতে করে দিতে হয়, ওরা পয়সা দেয় না, সেইভাবে আমার মাল আছে। এর আগেও যে হেডমাস্টার ছিল বলেনি, ইনিও বলেনি। যখন ডাকে আমি যাই বা আমার যে কাজগুলো ওরা বলে সেগুলো করে দিই। কোথায় ফিস্টি হলে একটু গ্যাস লাগবে, আমার ঘর থেকে সিলিন্ডার খুলে এনে দিতে হয়, সেইভাবে ওইবার ওনাদের সাথে সেইভাবে চলে, সেইভাবে আমার মালপত্র আছে। বালিচকে একটি ওভারব্রিজের কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, মানে সেভাবে হয়নি, ওভারব্রিজটা অসম্পূর্ণ অবস্থাতেই রয়েছে, আর যে কারণে প্রায় প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটছে। আর এবার তো দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হলো। স্বাভাবিকভাবে পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি দিগ্বিজয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। দিগ্বিজয়, এই কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না কেন? কিন্তু মানুষের তো প্রাণ চলে যাচ্ছে। দেখো, ইতিমধ্যেই পূর্ত দপ্তর যুক্তি দিয়েছে যে মানুষের সচেতনতার অভাব রয়েছে, কিন্তু এই খবর অর্থাৎ যে কোনো মুহূর্তে যে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই খবর দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের যে বালিচকে অসম্পূর্ণ ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারে পরশু রাতে হঠাৎ করেই এক যুবক দ্রুততার সঙ্গে বাইক চালিয়ে রাস্তার পাশ দিয়ে যে সার্ভিস রোড আছে সেটাই না গিয়ে সরাসরি দিকে উঠে যায় এবং সেখানে কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীরা চাইছে যাতে পূর্ত দপ্তর ব্রিজের দুই দিক যাতে ঘিরে রাখে, যাতে কোনো মানুষ না উঠতে পারে সেই ব্যবস্থা করুক। কিন্তু পূর্ত দপ্তর থেকে জানানো হচ্ছে যে অসচেতনতার অভাব রয়েছে মানুষের, সেটা মানুষকে সচেতন হতে হবে। কিন্তু এই নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। স্থানীয়রা কি বলছেন একবার শোনা যাক। হঠাৎ এসে দেখলাম জোরে উপাস থেকে সবং রাস্তা থেকে আসতেছিল, আসার পরে দেখলাম ওই ইটায় মারছে, মেরে উপরে ছিটকে পড়েছে, বাইকটা নিচে ছিল। দেখলাম সঙ্গে সঙ্গে পুলিশ টুলিশ সব এলো, এসে আবার হসপিটাল নিয়ে গেল, নিয়ে যেতে যেতেই মারা গেছে। তো এইখানে প্রশাসনের দুর্বলতার কারণে এই ওভারব্রিজে কোনো সাইডে ঘেরা নেই। উনি হয়তো এই রাস্তায় ফার্স্ট টাইম এসছেন, উনি জানেন না এখানে কোনো ব্যারিকেড দেওয়া নেই বলে উনি সোজা উঠে যান। উঠে যাওয়া বাইকটা রানিং থাকার ফলে উনি জাম্প করে একটু দূরে গিয়ে পড়েন, মাথায় চোট লাগার ফলে উনি 10-15 মিনিট পরে উনি মারা যান। অবশ্যই মানুষকে সচেতন হতে হবে, গাড়ি চালানোর সময় গতির বিষয়টা নজর রাখতে হবে, কিন্তু রাস্তাঘাট ঠিক রয়েছে কিনা, গার্ডওয়াল ঠিকঠাক রয়েছে কিনা সেটাও কিন্তু নজরে দেখা দরকার। পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি কিন্তু অবশ্য পুরো দায়টাই মানুষের উপর ঠেলে দিচ্ছেন। কি বলছেন শোনা যাক। মানুষজন জানে যে একটা নিয়মন ফ্লাইওভারে ওঠা নিষেধ, এবং ধরুন যদি রেল লাইনও তো আছে, এবার কেউ যদি ধরুন রেল লাইনে ট্রেন আসছে, রেল লাইনের ওপর ঘোরাঘুরি করে, তো কি বলবেন বলুন? এটা মানুষের নিজস্ব সচেতনতার উপর নির্ভর করে। ফ্লাইওভারে কি করে বাইক অ্যাক্সিডেন্ট হবে? ফ্লাইওভার তো চালুই হয়নি বালিচক। আমরা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি দেখছি, কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার উন্নতিও হচ্ছে। তবে বৃষ্টির কি আর কোনো সম্ভাবনা রয়েছে? কোন জেলায় কিরকম আবহাওয়া থাকবে জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, উত্তরবঙ্গে এখনো বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, শনিবার আবারও বাড়তে পারে, কারণ গতকাল আমরা যে অবস্থা দেখেছি সেই রকমই আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন সিকিমের ওপর দিয়ে পাস করবে সেই সময় আরো একবার বৃষ্টি বাড়তে পারে।
শনিবার এই বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সিকিমে আরো এক দফায় তুষারপাত হতে পারে, বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে, তবে আজও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা সহ কলকাতাতেও আজও ঝড় বৃষ্টি অর্থাৎ বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালকে এই সম্ভাবনা আরো কমে যাবে, অর্থাৎ শুক্রবার থেকে পরিস্থিতি আরো বদলে যাবে। তবে উত্তরবঙ্গে এখনো বৃষ্টি থাকবে, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শর্মিষ্ঠা, একদম ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে বৃষ্টির যে আবহাওয়া রয়েছে, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, সেক্ষেত্রে মুর্শিদাবাদের মানুষ কিন্তু এই বৃষ্টির সময় কোথাও একটু আতঙ্কে থাকেন, কারণ মুর্শিদাবাদের সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে নদী ধসে, নদী পার সংলগ্ন এলাকায় ধস নামে। সেরকমই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সাগর দিঘিতে, নদী সংলগ্ন এলাকায় রীতিমতো ধস। সেখান থেকে সেখানকার পরিস্থিতি কিছুতেই উন্নত হচ্ছে না। এলাকার মানুষ তারা দ্রুত সংস্কারের কথা বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। মুর্শিদাবাদের এই নদী পার ভাঙনের সমস্যা দীর্ঘদিনের, কিন্তু সমস্যা দীর্ঘদিনের হলেও সমস্যার সমাধানের জন্য কেউ কোনো রকম ভাবছেন না। এলাকার মানুষ তারা তো ভয় থাকছেন। হ্যাঁ দেখো, সাধারণত ভাবে তোমার ধুলিয়ান থেকে আরম্ভ করে তোমার জমি সুতি এইসব এলাকাগুলো তো সাধারণত দেখেছি গঙ্গা ভাঙনের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি, কিন্তু আজকে তোমার সাগর থেকে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ধসে যায়, প্রায় বসে যায় 100 মিটারের মতন। তার ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং নদী, যেহেতু গঙ্গা নদীতে একবার সংলগ্ন গ্রাম এই ইসলামপুর, সেখানে কিন্তু এই রাস্তা বসে যাওয়ার ফলে মানুষজন কিন্তু আতঙ্কিত। এবং তারা বলছেন যে যেহেতু যোগাযোগের মেইন রাস্তা তোমার এই জিয়াগঞ্জ থেকে আরম্ভ করে তোমার জঙ্গিপুর যাওয়ার এই রাস্তার উপর দিয়েই তোমার ছোট ছোট পড়ুয়ারা স্কুলে যায়, সেই কারণে এই রাস্তা ধসে যাওয়ার ফলে কিন্তু সংলগ্ন এলাকার বাড়িঘরও কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু ধসে যাবে যদি না রাস্তা সারানো হয়। তাই তারা দাবি করছে যে তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি কিন্তু এই রাস্তা সারানো হোক, মেরামত করা হোক, নাহলে কিন্তু এই গঙ্গা ভাঙনের ফলে গঙ্গা ভাঙনে কিন্তু তলিয়ে যাবে একের পর এক বাড়ি থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকা। ধন্যবাদ প্রণব। আরো একটি জায়গার দিকে কিন্তু নজর রাখতে হবে। শুধুমাত্র গঙ্গার পার সংলগ্ন এলাকায় যে ধসের সমস্যা হয় তা নয়, পাহাড়েও বৃষ্টির সময় পাহাড়েও ধসের সমস্যা দেখা দেয়। এবং ইতিমধ্যেই যা খবর রয়েছে, বাংলা সিকিম যে লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়কে, সেখানে ধসের ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই যান চলাচল ব্যাহত। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কতক্ষণে রাস্তা স্বাভাবিক হবে? ধসের সমস্যা বৃষ্টির সময় একটা সাংঘাতিক সমস্যা পাহাড়ে। একেবারেই তাই, যা প্রশাসনিক সূত্রে যা খবর, আজ হয়তো 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যান চলাচল করবে না, কেননা গত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টি হয়ে চলছে পাহাড় জুড়ে। এবং তার জেরেই কিন্তু আজ সকালে এই ধস নামে বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে লিকু ভিড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন, কেননা যথেষ্ট ঝুঁকি রয়েছে এই জাতীয় সড়ক ধরে। তাই ঘুরপথে, অর্থাৎ শিলিগুড়ি থেকে যেসব গাড়ি কালিম্পং বা সিকিম যাচ্ছে, তা কিন্তু সেবক, বড়ুবাথান, লাভা রুট ধরে সেসব গাড়ি চলাচল করছে। অন্যদিকে যেসব গাড়ি সিকিম থেকে নামছে, সিকিম বা কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে নামছে, সেসব গাড়ি কিন্তু 29 মাইল হয়ে সামথার, পনবু হয়ে, সেবক হয়ে গাড়িগুলো নামছে। স্বাভাবিকভাবেই বেশ কিছু কিন্তু পর্যটকও রয়েছে এই মুহূর্তে পাহাড়ে, তাদেরও কিন্তু যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছে। বা যারা আজ এনজিপি বা বাগডোগরা এয়ারপোর্টে নেমে সিকিম বা কালিম্পং যাচ্ছিল, তাদেরকেও কিন্তু অনেকটা ঘুরপথে হয়ে কালিম্পং এবং সিকিমে পৌঁছতে হচ্ছে। সব মিলিয়ে এই অসময়ের বৃষ্টি এবং তাতেই নতুন করে ধস নামায় নতুন করে বিপর্যয় কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইনে। কবের মধ্যে রাস্তা সারাই সম্ভব হবে, কবের মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, সেটা কি কোনো রকম সম্ভাবনার খবর জানানো হয়েছে পার্থ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই ধস পড়ার খবরের পরেই কিন্তু সেখানে কিন্তু পৌঁছে যায় পূর্ত দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়ার এবং কর্তারা, এবং তারা যেভাবে ঋতু ফিরে জাতীয় সড়কের উপর থেকে পাহাড়ে উঁচু জায়গা থেকে বড় বড় বোল্ডার পড়ছে, তা কিন্তু আজকে দিনভর সেই ধস সারানোর কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না। হয়তো রাত হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই যেটা কালিম্পং প্রশাসনিক সূত্রে যেটা জানা গেছে, আজ কোনোভাবে এই জাতীয় সড়ক গাড়ি চলাচল করবে না। তারা অপেক্ষা করছে, যেহেতু পূর্ত দপ্তরের কর্তারা ঘটনাস্থলে রয়েছে, তারাও সরজমিনে গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যাতে রাস্তা আবার স্বাভাবিক করানো যায় সেই চেষ্টা চালানো হবে।
ধন্যবাদ পার্থ। অর্থাৎ শুধুমাত্র এই বৃষ্টির জেরে যে শুধুমাত্র রাস্তার অবস্থা খারাপ তা কিন্তু নয়, এই অসময়ে বৃষ্টিতে চাষেও একটা ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে আমরা যদি একটুখানি পটাশপুর এবং এগরার দিকে তাকাই, সেখানে বাদাম চাষ করেন, প্রচুর কৃষক বাদাম চাষ করেন, কিন্তু এই যে অসময়ে বৃষ্টি না, তা কিছু কিছু চাষে ভালো হলেও বেশিরভাগ চাষ মানে আলু চাষ, বাদাম চাষ, এই বাদাম চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে বাদাম যারা চাষ করছেন তারা কি বলছেন, কোন পথে সমস্যার সমাধান করতে পারেন? কথা বলবো, আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, দেখো শর্মিষ্ঠা, একেবারে যে এগরা এবং পটাশপুর যে ব্লকগুলিতে কিন্তু বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ হয়। এই সময় কিন্তু বাদামের ফলন, সেই সময় কিন্তু অকাল বৃষ্টি, যেখানে মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার কারণে এই বাদাম যে জমিন রয়েছে, জমিনে জল জমে যায়। যে ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে জমিনে জল জমে যাওয়ার কারণে কিন্তু এই যে বাদাম চাষে যে বাদামের ফলন, যেখানে মাটির মধ্যেই কিন্তু বাদামের ফলনগুলো হয়, এই সমস্ত বাদামের সেক্ষেত্রে জল জমে যাওয়ার কারণে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের এই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সেক্ষেত্রে কৃষকরাও জানাচ্ছেন, যেখানে অভিযোগ করছে যে জল নিকাশির সমস্যার কারণে কিন্তু কিছুটা হলেও এই জলটা আটকে যাওয়ার কারণে কিন্তু জলটা জমে থাকছে। সেক্ষেত্রে তারা কৃষকরা যে জল নিকাশির জন্য অভিযোগ করছে। এক্ষেত্রে কৃষকদের যে কৃষি আধিকারিক রয়েছে, সেখানেও তারা কিন্তু যে কৃষি আধিকারিককে জানালেও কৃষি আধিকারিক তাদেরকে আশ্বস্ত করছে যে কৃষি বিমাগুলো রয়েছে, সেই বিমাগুলোকে তারা কিন্তু মেলের মাধ্যমে এই যে প্রায় পটাশপুর 2 নম্বর ব্লকে প্রায় 950 হেক্টর জমিতে এই বাদাম চাষ হচ্ছে, আর এবং যে এগরা 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ হচ্ছে। সেক্ষেত্রে সেই কৃষি বিমাগুলিকে তারা মেলের মাধ্যমে যে জানিয়েছেন যে এই যে ক্ষতি হয়েছে এটাই জানিয়েছেন, এবং তাদের কৃষি জমিনে এই যে ঠান্ডা এবং যে বাদাম চাষের ক্ষতির কারণে যে বিভিন্ন রকমের ছত্রাকনাশক যে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু যে কী রকম ওষুধ ব্যবহার করতে হবে সেটাও তারা পরামর্শ দিচ্ছে। সব মিলে কিন্তু এগরা এবং পটাশপুর জুড়েই কিন্তু এই যে অকাল বৃষ্টিতে বাদাম চাষের ব্যাপক ক্ষতি হবে মনে করছে কৃষকরা। একদম ধন্যবাদ পঙ্কজ। এই চাষের ক্ষতির জন্য এক বিঘাতে 40-50 হাজার টাকা করে আমাদের খরচা হচ্ছে। হ্যাঁ, এই চাষে তো ক্ষতি হয়েছে, আমাদের তো একমাত্র সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। এখানে সব অর্থশীল ব্যক্তি যারা, তারা সব পাকা বাড়ি করে লয়ঞ্জয় ভর্তি করে পাকা বাড়ি করে সব লয়ঞ্জয় দূর করে দিয়েছে, বিনাশ করে দিয়েছে। প্রচুর ক্ষতি, জল নিকাশি নেই, জল বেরোতে পারছে না। বাদাম চাষ বাংলা শস্য বিমার অন্তর্ভুক্ত, যেখানে চাষের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। আমরা সেই বাংলা শস্য বিমার ইন্স্যুরেন্স কোম্পানিদেরকেও মেল মারফত চিঠি পাঠিয়েছি যে কোন কোন জিপিতে আপাতত কতটা পরিমাণ বাদাম এফেক্টেড হয়েছে। আমরা ক্ষতি কত হয়েছে না হয়েছে সেটা 72 ঘন্টার পরে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয় কত পরিমাণ ক্ষতি হলো। তো প্রিলিমিনারি রিপোর্ট আমরা প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে পাঠানো দরকার আমরা সেগুলো প্রাথমিক স্টেপ হিসাবে কমপ্লিট করেছি। বললাম না, এই অসময়ে বৃষ্টি কারোর কাছে পৌষ মাস, কারোর কাছে সর্বনাশ। সর্বনাশ হচ্ছে বাদাম চাষি এবং আলু চাষিদের জন্য, কিন্তু পৌষ মাস কাদের জন্য? যারা আম চাষ করছেন। এই অসময়ের বৃষ্টি সেই আম চাষের ক্ষেত্রে কিন্তু ভালো, আর বিশেষ করে চা চাষ যারা করছেন, কারণ এই যত বৃষ্টি হবে তাতে নাকি চা পাতার স্বাদ আরো বাড়বে। মঙ্গলবার রাত থেকে কোথাও ঝমঝম, কোথাও টিপটিপ, এতে মালদার মুখে হাসি, কারণ গাছে গাছে এখন আমের মুকুল। মালদা জেলা উদ্যান পালন দপ্তর বলছে এই সময় বৃষ্টি হলে আমের ফলন ভালো হয়, কারণ আমের মুকুলে মধু থাকে। সেই মধু খেতে এক মুকুল থেকে আরেক মুকুলে যায় মৌমাছি। এতে মুকুলের মধ্যে ব্যাকটেরিয়া ছত্রাক বাসা বাঁধে, এতে ফলনে ক্ষতি হয়, কিন্তু বৃষ্টি হলে সেসব ধুয়ে যায়, ফলে ফলনও ভালো হয়। অনেক গাছে এখনই ছোট ছোট আম ধরেছে, বৃষ্টি হলে এই সব আমের গোড়া শক্ত হয়। আমাদের এই বছর মালদা জেলাতে যে আম চাষ হচ্ছে বা আমের যে মুকুল এসেছে, স্লাইটলি একটু লেটে এসেছে মুকুলগুলো, তবে আম চাষের জন্য বা লিচু চাষের জন্য এই বৃষ্টিটা কার্যকরী হবে। এবার যেটা লেটে এসেছে, যে আমের মুকুলটা একটু লেট করে এসেছে, এইগুলো যদি ফ্লাওয়ারিং স্টেজে থাকে তাহলে স্লাইটলি একটু ঝরতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় তাহলে এটা আমার চাষের জন্য উপকারী লাগবে। বৃষ্টিতে চা বাগানেও স্বস্তি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল চা বাগানে ফার্স্ট ফ্লাশের মরশুম। এই সময় চায়ের প্রথম পাতা তোলা হয়। বৃষ্টির জলে এই পাতার গুণমান আরো বাড়ে, তাই মঙ্গল বুধের বৃষ্টিতে জলপাইগুড়ির চা বাগানে মিষ্টিমুখ। আজকে যে বৃষ্টি হয়েছে এটা আমরা আশা করি